আমরা আজকে আলোচনা করব এইচএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। তো আলোচনা করা যাক। আলোচনার প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের যে প্রথম যে টপিকটি আছে সেটি হচ্ছে তোমার তাপ বা হিট। আমরা হিট নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে প্রথমে দেখতে হবে আমাদের হিটটা কি। তো হিট হচ্ছে যে দুই ধরনের মতবাদ আছে হিট সম্পর্কে, একটা পুরনো মতবাদ আর একটি হচ্ছে আধুনিক মতবাদ। পুরনো মতবাদটা কি একটু দেখে নাও, যে এটিকে বলা হয় ক্যালোরিক মতবাদ। তোমরা দেখো যে তাপ হচ্ছে ক্যালোরিক নামক ওজনহীন অদৃশ্য কণা যা পরস্পরকে বিকর্ষণ করে। এই কণা বস্তুতে প্রবেশ করলে বস্তু গরম হয় এবং বস্তু হতে নির্গত হলে বস্তু ঠান্ডা হয়। একটু উদ্ভট মনে হলেও দেখো যে তাপ হচ্ছে অদৃশ্য কণা, কি নাম? ক্যালোরিক অদৃশ্য কণার সমষ্টি। এই কণাগুলো কোনো বস্তুতে যদি প্রবেশ করে তাহলে সেই বস্তুটি ধীরে ধীরে গরম হবে। আবার কোনো বস্তু থেকে যদি ক্যালোরিক কণাগুলো নির্গত হয়ে যায় তাহলে সেই বস্তুটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। যেমন দেখো দুটি বস্তু, একটা এ একটি বি বস্তুটি উত্তপ্ত। এখন এই দুটি বস্তু যদি পাশাপাশি আসে তাহলে কি ঘটবে? এই বি বস্তু থেকে ক্যালোরিক কণাগুলো চলে যাবে এ বস্তুতে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই ক্যালোরিক এই কণাগুলো সমান না হবে, ডেন্সিটি যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে ক্যালোরিক কণাগুলো এই বি বস্তু থেকে ক্যালোরিক কণাগুলো এ বস্তুতে চলে যাবে। তাহলে দুটি বস্তু যদি পাশাপাশি থাকে তাহলে উত্তপ্ত বস্তু থেকে ক্যালোরিক কণাগুলো কম উত্তপ্ত বস্তুতে চলে যাবে। এটি হচ্ছে ক্যালোরিক মতবাদের উদাহরণ। আমরা আরেকটু ভিন্ন উদাহরণে যাই। ধরে নাও দুটি বস্তু আমরা এখানে নিয়ে এসেছি, কিন্তু যদি দুটি বস্তু হয়, যে বস্তু দুটো যদি সমতাপীয় হয়, অর্থাৎ দুটি সমান তাপের বস্তু। এখন দুটি সমান তাপের বস্তু পাশাপাশি যদি নেওয়া যায়, দিয়ে যদি সেটাকে ঘষা দেওয়া যায় তাহলে কি ঘটবে? দেখো, ঘষা দিলে দুটো বস্তুই কিন্তু উত্তপ্ত হয়। এখানে কিন্তু ক্যালোরিক কণাগুলো এক বস্তু থেকে আরেক বস্তুতে যায়নি। তাহলে আমরা ক্যালোরিক মতবাদের যে কথাটি আছে সেই কথাটি এখানে খাটে না। তাই আপাত দৃষ্টিতে আমরা ক্যালোরিক মতবাদটা বাদ দিয়ে দিতে পারি। জানতে হবে কিন্তু এটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে না। প্র্যাকটিক্যালি কাজে লাগছে কোনটা? দেখো, যে দুটি বস্তুকে যদি আমরা ঘষা দেই তাহলে দুটি বস্তুই উত্তপ্ত হয়, দুটোই উত্তপ্ত হচ্ছে। তাহলে এর ভিতরে যেটি গেল সেটিও তাপ, এর ভিতরে যেটি গেল সেটিও তাপ। তাহলে এই ঘষা দেওয়া হলো মানে এখানে আমি কিছু কাজ করলাম বস্তুদ্বয়ের মধ্যে। যদি কাজ করি তাহলে এখানে তাপ উৎপন্ন হলো, তাহলে কাজটাই তাপে রূপান্তর হয়েছে। অর্থাৎ আমি যে কাজটা করেছি সেটা বস্তুগুলোর অণুর গতিশক্তি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে ঘর্ষণের কারণে ওখানে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে কাজটাই তাপে রূপান্তর হয়েছে। এটি হচ্ছে আধুনিক মতবাদ। এই যে দেখো, এখানে আধুনিক মতবাদে বলছে কি, তাপ এক প্রকারের শক্তি যা কাজ বা অন্য শক্তি হতে উৎপন্ন হয়, অথবা কাজ বা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাই কাজের একক হবে শক্তির একক। তা আমরা তার আধুনিক মতবাদ অনুসারে আমরা তাপ পাই হলো কাজ থেকে বা অন্য যে কোনো শক্তি থেকে আমরা তাপ পেয়ে থাকি। যেমন ইলেকট্রিসিটি থেকে আমরা তাপ পেয়ে থাকি।
অথবা আমরা এখানে কাজ করলাম, এই কাজটা আমাদের এখানে তাপে রূপান্তর হলো ঘর্ষণের সাহায্যে, অথবা তাপ থেকে আবার কাজে রূপান্তর করা যায়। তাহলে আমরা তাপের ডেফিনেশনটা আমরা এভাবে দিয়েছি, এজন্য কি, যে তাপ এক প্রকারের শক্তি যা কাজ বা অন্য শক্তি হতে উৎপন্ন হতে পারে, বা তাপটা কাজ বা অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। এটি হচ্ছে আমরা তাপ পাই। তাই তাপের একক হয় জুল। এক ক্যালোরি ইজ ইকুয়াল টু পাই 4.2 জুল। আমরা ক্যালোরিক মতবাদে তাপের একক পাই ক্যালোরি, এবং আধুনিক মতবাদ অনুসারে কাজের তাপের একক পাই জুল। তো আমরা এরপরে দেখব এক ক্যালোরিটা কি। দেখো, এক ক্যালোরি বা ক্যালোরি মতবাদ অনুসারে এক ক্যালোরির ডেফিনিশনটা কি হতে পারে আমাদের। এখন আমরা দেখব এক ক্যালোরি। তো দেখো, এক ক্যালোরি কি, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলবো আমরা 1 ক্যালোরি। 1 গ্রাম পানি কি, তোমরা একটা সিরিঞ্জ দেখেছো, ইনজেকশন করার সিরিঞ্জ গুলো, ওখানে সিসি লেখা থাকে, 5 সিসি 10 সিসি লেখা থাকে। সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার। 1 সিসি পানির, বিশুদ্ধ পানির ভর হচ্ছে 1 গ্রাম। তো এই 1 গ্রাম পানিকে উত্তপ্ত করে কয় ডিগ্রি বাড়াবো, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ তাপ দরকার হবে সেই তাপের পরিমাণটুকুই হচ্ছে 1 ক্যালোরি বা 4.2 জুল। তো আমরা এখন একটা প্রবলেম দেই তোমাদের। দেখো, প্রবলেম on 1.2 কেজি ভরের বিশুদ্ধ পানির তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত জুল তাপের প্রয়োজন হবে। উত্তরটি বের করে খাতার ছবি তুলে কমেন্ট বক্সে ওখানে তোমরা কমেন্ট করে দিবা, আমি তখন দেখে দিব। এই দেখো, তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসলে বস্তুটি তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। যে তাপমাত্রা যদি বেশি হয় অন্য একটা বস্তুর তুলনায়, তাহলে সে তাপ বর্জন করবে, আর যদি কম হয় তো গ্রহণ করে। তো এটা যে নির্ধারণ করে সেটি হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর সেই অবস্থা, যে অবস্থাটা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুতে তাপ বর্জন করবে নাকি অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে, এটি নির্ধারণ করে। তো যেমন দেখো, এ এবং বি দুটি বস্তু আছে। তো এ বস্তু এবং বি বস্তুটার সংস্পর্শে যদি আসা যায়, তাহলে এ বস্তু থেকে তাপ, যদি এ বস্তুটা তাপমাত্রা বেশি হয় তাহলে এ বস্তু থেকে তাপ বি বস্তুতে যাবে, আর যদি বি বস্তু তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে বি বস্তু থেকে তাপ এ বস্তুতে আসবে। তাহলে দেখো যে তাপের আদান প্রদান, তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, যে নির্ভর করছে বস্তুটি তাপীয় অবস্থা বা তাপমাত্রার উপর। এটি হচ্ছে আমরা তাপমাত্রা পাই, এটি হচ্ছে তাপমাত্রা। আর তাপমাত্রা পরিমাপ করবার একক হলো 3টি একক আছে।
একটা হলো কেলভিন আর আরেকটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর আরেকটি হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। আমরা এই তিনটি এককে তাপমাত্রা পরিমাপ করে থাকি। তো এখন আরেকটু আমরা অ্যাডভান্স হই। দেখো এখানে আমরা দুটি বস্তু দেখতে পাচ্ছি, একটা এ আর একটি বি। এখানে আমরা আরেকটি বস্তু কল্পনা করি, ধরে নাও এখানে আরেকটি বস্তু আছে, বস্তুটা হচ্ছে সি বস্তু। সি এই বস্তুটা আর এই বস্তুটার মধ্যে, তাহলে দেখো এখানে আমরা দুটি বস্তু দেখতে পাচ্ছি, এই দুটো বস্তু, এই দুটো বস্তুর মধ্যে সি আরেকটি বস্তু আমরা কল্পনা করলাম। এখন এ বস্তুটা এবং বি বস্তুটা, যদি এ বস্তু এবং সি বস্তু যদি সেপারেট ভাবে বা আলাদা ভাবে তাপীয় সাম্য অবস্থায় থাকে বা একই তাপমাত্রায় থাকে, আবার বি এবং সি এরাও যদি একই তাপমাত্রায় থাকে বা তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে নিশ্চয় এ এবং বি তাপীয় সাম্য অবস্থায় বা একই তাপমাত্রায় থাকবে। তাহলে এ এবং বি এবং সি এরা তিনটাই একই তাপমাত্রায় থাকবে। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। অর্থাৎ দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে আলাদা আলাদা ভাবে, সেপারেট ভাবে, দেখো আলাদা ভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে ওই দুটি বস্তুও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো আমরা একটু লিখে নিই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যে দুটি বস্তু যদি আলাদা ভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে ওই বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো তাপনীতিক ধর্ম, তোমরা এর আগে দেখেছো, এসএসসিতে পড়েছো তাপনীতিক ধর্ম, যে কোন বস্তুর যে ধর্মটা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সুসমভাবে পরিবর্তিত হয়, সেটাকে বলবো আমরা তাপনীতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম। তো এই তাপমাত্রিক বা তাপনীতিক ধর্মটা কি না, তো বস্তুর যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সুসমভাবে পরিবর্তিত হয় তাকে তাপমাত্রিক বা তাপনীতিক ধর্ম বলে। আমরা এখানে তাপমাত্রিকও বলতে পারি, এটাকে তাপনীতিকও বলতে পারি। তো এটি হচ্ছে, এটা ডেফিনিশনটা তোমরা একটু মনে রাখবা। আর একটা হচ্ছে কি, যে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। আমরা মূলনীতিটা কি না, তো এখানে তোমরা একটা দেখো, এটা টিউব, এটা একটা টিউব, ক্যাপিলারি টিউব, আর এখানে একটা বাল্ব আছে। এই বাল্বে সাধারণত এই তাপনীতিক বস্তু রাখা হয়। সাধারণত এখানে তোমার মার্কারি, পারদ অথবা তোমার অ্যালকোহল রাখা হয়। কেন, যে মার্কারি বা অ্যালকোহল দিলে যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে তার আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটি একটি তাপমাত্রিক ধর্ম, তার আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি বলতে এই নলে এই ক্যাপিলারি টিউবটাই ভিতরে তোমার পারদ উঠে যাবে। যত তাপমাত্রা বাড়বে, এখানে তাপমাত্রা যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে, আয়তন বাড়লে টিউবের ভিতরে পারদ উঠবে।
তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, পারদের যে দৈর্ঘ্য বৃদ্ধি, এটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তো আমরা এই তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে কোন বস্তুর তাপমাত্রা কি করে মাপা যায় সেটার আমরা একটা সূত্র বের করতে চাই মূলত এখানে। তো তোমরা দেখো যে, খেয়াল করে দেখো যে কোন বস্তুর বা এই বস্তুটার ক্ষেত্রে ওর ধর্মটা যত বেশি পরিবর্তন হবে, মানে দৈর্ঘ্য, এখানে কিন্তু আমরা দৈর্ঘ্যটা কল্পনা করব যে এখানে ওই নলের বা পারদের যে দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, নিশ্চয়ই তাপমাত্রার পার্থক্য তত বেশি হবে। অর্থাৎ কোন বস্তুর ধর্মটার পরিবর্তন যত বেশি হবে, ওর তাপমাত্রার পরিবর্তনও তত বেশি হবে। তাই এই তাপমাত্রার পরিবর্তন, কোন তাপমাত্রিক বস্তুর তাপমাত্রার পরিবর্তন ওর ধর্ম পরিবর্তনের সমানুপাতিক বলা যায়। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন আমরা লিখতে পারি যে বস্তুর তাপমাত্রার পরিবর্তন is proportional to তাপমিতিক ধর্মের পরিবর্তন। তাহলে বস্তু তাপমাত্রার পরিবর্তনটা নির্ভর করছে ওর ধর্মের পরিবর্তনের সাথে। তো ধরে নাও আমরা এই বাল্বটাকে যদি আইস বা বরফে দিই, তাহলে এর দৈর্ঘ্য আসে এখানে এই পর্যন্ত পানি উঠে। আর যদি এটাকে ফুটন্ত পানিতে বা জলীয় বাষ্পে দেওয়া হয়, স্টিমে, তাহলে এর আয়তন বেড়ে চলে যায় এখানে স্টিম বিন্দু আমরা এটাকে বলবো, আর এটাকে বলবো বরফ বিন্দু, আর এটাকে বলবো আমরা বাষ্প বিন্দু বা আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট। তো এখানে যে দৈর্ঘ্যটুকু গেল বা যে এখানে যে দৈর্ঘ্যটা আছে, যে ধর্মটা আছে, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করতে পারি, এক্স আইস দিয়ে ডিনোট করতে পারি, এক্স আইস। এবং এখানকার ধর্মটাকে আমরা এক্স স্টিম দিয়ে ডিনোট করতে পারি। এটাকে এক্স, এটাকে থেটা আইস, এটাকে থেটা স্টিম, আর এটাকে সিম্পল থেটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা বলতে পারি কি, যে দেখো এখানে যদি আমরা নেই যে আইস থেকে চলে গেল স্টিম, তাহলে কি হয় যে এক্স স্টিম ধর্মের পার্থক্য হয় এক্স স্টিম মাইনাস এক্স আইস। কখন এটা হয়? কখন হবে? যখন তাপমাত্রার পার্থক্য হবে থেটা স্টিম মাইনাস থেটা আইস। এটা হলো তাপমাত্রার পার্থক্য। একবার তাপমাত্রার পার্থক্য হয়, এটা কখন হয়? যখন ধর্মের পার্থক্য হয় এটা, দেখো। আবার যখন ধর্মের পার্থক্য হয় এটা, তখন তাপমাত্রার পার্থক্য হয় এটা। তাপমাত্রার পার্থক্য এটা কখন হয়? যখন ধর্মের পার্থক্য হয় এতটুকু। তাপমাত্রার পার্থক্য যখন এইটুকু হয়, তখন ধর্মের পার্থক্য হয় এতটুকু। তাহলে আমরা বলতে পারি কি, যে এই ধর্মের পার্থক্যের জন্য এইটুক বা এইটুক তাপমাত্রার পার্থক্যের জন্য ধর্মের পার্থক্য হয় এইটুক। দেখো, তাহলে আমরা এই তাপমাত্রার পার্থক্য কতটুকু না, তো থিটা মাইনাস থেটা আইস is proportional to x minus x ice or theta minus theta ice is equal to একটা কনস্ট্যান্ট k নিয়ে নিলাম, বা a বা k যে কোনো একটা নিতে পারি, x minus x ice, এটাকে এক নম্বর করতে পারি। আবার এখন যদি আমরা টোটালটা নেই আইস থেকে স্টিম পর্যন্ত, তাহলে এখানে
তাপমাত্রার পার্থক্য কতটুক হয় না, তো থিটা এইটুক, আবার থিটা স্টিম মাইনাস থিটা আইস is equal to K into X steam minus X ice। এটাকে যদি আমরা 2 নাম্বার করি এবং 1 ভাগ যদি 2 করি তাহলে কি পাওয়া যায়, 1 ভাগ 2 করে পাই থিটা মাইনাস থিটা আইস বাই theta steam minus theta ice is equal to x minus x ice by x steam minus x ice। এখন খেয়াল করো, আমরা একটু এগিয়ে নিই বিষয়টিকে। দেখো তাহলে এটা যদি উপরে নিয়ে নিই তাহলে কি ঘটনা ঘটে, যে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায় x মাইনাস x আইস বাই যেটা আছে সেটাই x স্টিম মাইনাস x আইস ইনটু এটা উপরে চলে যায় থিটা স্টিম মাইনাস থিটা আইস, আর এরপরে এটা থিটা আইসটা মাইনাস আছে, এরপরে প্লাস হয়ে চলে গেল, এটা হয়ে গেল থিটা আইস। এটি হচ্ছে মূলনীতি। আমাদের তাপমাত্রার পরিমাপ করার জন্য যে কোনো তাপমিতিক পদার্থের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করার মূলনীতির সূত্র হলো এটা। তো যদি এটা হয়ে যায় তোমার সেলসিয়াসের ক্ষেত্রে কেমন হয়, সেলসিয়াস স্কেলের জন্য, সেলসিয়াস স্কেলের জন্য তাহলে দেখো, তাহলে এদিকে তাপমাত্রা গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে থিটা আইস ছিল, এই থিটা আইসের মান কত হবে 0, থিটা স্টিমের মান হয় 100, এই দুটো আমরা জানি। তাহলে মানগুলো যদি বসাই দিই তাহলে এটা হয় থিটা ইজ ইকুয়াল টু হবে x মাইনাস x আইস বাই x স্টিম মাইনাস x আইস, আর এখানে হবে 100 মাইনাস 0 প্লাস 0, और थीटा इज इक्वल टू x माइनस x आइस बाय x स्टीम माइनस x आइस इनटू 100। এটি হচ্ছে সেলসিয়াসের জন্য। আবার ফারেনহাইটের জন্য, ফারেনহাইট স্কেলের জন্য আমরা ফারেনহাইট স্কেলে কি পাই, আইস বিন্দুটা হয় কততে 32 ডিগ্রি ফারেনহাইটে হয় আইস পয়েন্ট, এবং স্টিম হয় কততে 212 ডিগ্রি ফারেনহাইটে। তাহলে এটা হয়ে যায়, এবং তখন এই থিটার মানটা কতটুকু হবে, থিটার তখন কি হয় আমরা বলতে পারি থিটা এফ ফারেনহাইট স্কেলের থিটা ইজ ইকুয়াল টু হবে, আমরা এটাকে সি দিয়েও প্রকাশ করতে যদি সেলসিয়াস সি দিতে পারি, এটা হবে থিটা এফ ইজ ইকুয়াল টু হবে তখন হবে
যে x মাইনাস x আইস বাই x স্টিম মাইনাস x আইস। এখন চলে আসতে হবে এখানে থেটা স্টিমের মান হচ্ছে 212, এটা হলো 212 মাইনাস এটার মান হচ্ছে 32 প্লাস 32, তাহলে অর থেটা এফ ইজ ইকুয়াল টু x মাইনাস x আইস বাই x স্টিম মাইনাস x আইস ইন্টু এটা থেকে বিয়োগ করলে 180 মাইনাস 30 প্লাস 32। এটি হচ্ছে ফারেনহাইট স্কেলের সূত্র। আর যদি আমরা কেলভিন স্কেলে দেখি, তাহলে আমরা দেখেছি কেলভিন স্কেলে আইস পয়েন্ট কত হয়, অর্থাৎ বরফ হয় 273 কেলভিনে আর স্টিম হয় 373 কেলভিনে। তাহলে সূত্রটা কি হয়, কেলভিন স্কেলের জন্য থিটা কে ইজ ইকুয়াল টু হবে x মাইনাস x আইস বাই x স্টিম মাইনাস x আইস ইনটু, তাহলে এটা হয় তোমার x স্টিমের মান হচ্ছে 373 মাইনাস 273, এই যে থেটা আইস 273 ক্লোজ প্লাস থেটা আইস এর মান হচ্ছে 273 और थीटा k is equal to x minus x ice by x steam minus x ice into এটা হয়ে গেল into 100 the plus 273। এটি হচ্ছে আমাদের কেলভিন স্কেলের জন্য সূত্র। তাহলে হ্যাঁ, কোন বস্তুর তাপমাত্রা পরিমাপ করবার সূত্র আমরা মাধ্যমিক বা এসএসসি তে জেনেছিলাম আমরা, যে কোন বস্তুর তাপমাত্রা স্কেল পরিবর্তনের সূত্র ছিল কি, যে C by Celsius by 5 is equal to F minus 32 by 9 is equal to K minus 273 by 5। আমরা এই সূত্র দিয়ে সেলসিয়াসটা, সিটা হচ্ছে সেলসিয়াস, এফটা হচ্ছে ফারেনহাইট, কেটা হচ্ছে কেলভিন। আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো বস্তুর তাপমাত্রা এক একক থেকে অন্য যে কোনো একটা স্কেলে নিয়ে যেতে পারি, সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে সেলসিয়াস ইত্যাদিতে নিয়ে যাওয়া যায়, এটা আমরা দেখেছিলাম। তবে একটা বিষয় খুবই লক্ষণীয় কি, যে আমরা দেখব যে একটা যে কোনো বস্তুর তাপমাত্রার যে পার্থক্য হয়, যে কোনো বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আর 1 ডিগ্রি সেলসিয়াস এবং 1 কেলভিন বৃদ্ধি একই রকম। কোন বস্তু তাপমাত্রা তোমরা লক্ষ্য করবে যে কোন বস্তু তাপমাত্রা সেলসিয়াসে লিখলে হয় 33 ডিগ্রি সেলসিয়াস বা 33 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু কেলভিন স্কেলে লিখলে এটা লাগে না, 33
কেলভিন। কিন্তু আমরা যদি পার্থক্য লিখি যে কোন বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি পরিবর্তন করা, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করা আর 1 কেলভিন পরিবর্তন করা কিন্তু সেম। কারণ যে একটা থার্মোমিটার রেখেছে দেখবা যে সেলসিয়াস নিম্ন স্থির বিন্দু আইস বিন্দু এবং স্টিম বিন্দুতে আইস বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস আর 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডিফারেন্স হলো কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু নাকি আবার কেলভিনের ক্ষেত্রে দেখবা যে সেলসিয়াস ছিল, আইস বিন্দু ছিল 273 আর স্টিম বিন্দু ছিল 373। এখানেও 100 কেলভিন ডিফারেন্স। এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধানটা সেলসিয়াসে এবং কেলভিনে একই রকম থাকে, কিন্তু তোমার ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। কারণ এখানে নিম্ন বিন্দু ছিল বা আইস বিন্দু ছিল 32 আর স্টিম বিন্দু ছিল 212, যার দরুন এই মৌলিক ব্যবধানটা হয়ে গেছিল 180 বা 180। তো এই জন্য 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আর 1 কেলভিন বৃদ্ধি সেম কথা, একই কথা। কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি একই রকম নয়। তাহলে পার্থক্যটা হিসাব করতে চাইলে আমরা তাপমাত্রার পার্থক্য যদি দেখো তাহলে হয় এটা হয় তোমার যদি 1 ডিগ্রি পার্থক্য যদি 1 কেলভিন 1 সেলসিয়াস ইজ ইকুয়াল টু হবে 1.8 ফারেনহাইট, ডিগ্রিটা এই ডিগ্রিটা আসবে পরে, ইজ ইকুয়াল টু 1 কেলভিন। দেখো তাহলে পার্থক্য সেলসিয়াসে এবং কেলভিনে সেম, কিন্তু ফারেনহাইটের ক্ষেত্রে 1.8 আসবে। আর পার্থক্য লেখার সময়ে এই ডিগ্রি চিহ্নটা কিন্তু এককের পরে হবে। দেখো এটা কিন্তু কখনো ভুল করবে না। কিন্তু যখন তুমি মেনলি কোনো তাপমাত্রা লিখতে যাবা তখন অবশ্যই ওই সংখ্যার পরে ডিগ্রি আসবে, কিন্তু পার্থক্য লেখার সময় এককের পরে ডিগ্রিটা আসবে, এটা খেয়াল করবো। তো আমরা এখন একটা প্রবলেম তোমাদেরকে দেই। এটি হচ্ছে যে কোন বস্তুর তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে দেখা গেল থার্মোমিটারের বরফ বিন্দুতে রোধ 28 ওহম এবং বাষ্প বিন্দুতে রোধ 96 ওহম। একটি
পাওয়া গেল 68 ওহম। বিশেষ তাপমাত্রাটি 1 নম্বর সেলসিয়াস স্কেলে কত, 2 নম্বর ফারেনহাইট স্কেলে কত, 3 নম্বর কেলভিন স্কেলে কত। তো তোমরা এই প্রবলেমটা করে সলভ করে খাতার ছবি কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি এটা দেখে আবার তোমাদেরকে কমেন্ট করব।